ইউরেনিয়াম সমৃদ্ধ করতে না দিলে ইরান কোনো চুক্তিতে সই করবে না। তাই দেশটির সঙ্গে কোনো পরমাণু চুক্তি করা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উচিত হবে না, এমনটাই মনে করেন সাবেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জন বোল্টন। বৃহস্পতিবার MSNBC-কে তিনি বলেন, তেহরানের পরমাণু স্থাপনাগুলো ধ্বংস করে দেয়া ছাড়া কোনো বিকল্প দেখছে না। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, দেশটির সঙ্গে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা নিয়ে কোনো আলোচনা করার যুক্তি নেই। এতে ইরান সময়ক্ষেপণ করে নিজেদের গুছিয়ে নেয়ার সময় পাবে। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্য সফরে গণতন্ত্রের প্রসার নিয়ে ট্রাম্পের কোনো অবস্থান দেখা যায়নি, বরং ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থ নিয়েই সচেষ্ট ছিলেন প্রেসিডেন্ট। সৌদি আরব, কাতার এবং ইউনাইটেড আরব আমিরাত মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ 3টি দেশে হুলস্থুল সফর করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাকে বরণে যেসব আয়োজন করা হয়েছে তা ছিল রীতিমতো চোখ ধাঁধানো। বিপুল অর্থবিত্তের অধিকারী ট্রাম্পের কাছেও সংবর্ধনার জৌলুস বিস্ময় হয়ে ধরা দিয়েছে। তাই তো উচ্ছ্বাস চেপে রাখতে পারেননি তিনি। কিন্তু কথা উঠেছে, আরব দেশগুলোতে এত বিলাসবহুল সফরের উদ্দেশ্য কি? যদিও প্রেসিডেন্ট বলেছেন তিনি সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা উঠিয়ে নিয়েছেন এবং ইরানের সঙ্গে একটি পরমাণু চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছেন। আর 3টি দেশেই বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ আদায় করার দাবিও করেছেন ট্রাম্প। NBC নিউজ বলছে, তেহরান ওয়াশিংটন সম্ভাব্য পরমাণু চুক্তিতে মোটা দাগে যেসব বিষয় থাকতে পারে তার মধ্যে অন্যতম শর্তগুলো হবে, দেশটি কখনোই পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে না, উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ বিনষ্ট করতে হবে, নিম্নমাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধ করা যাবে বেসামরিক ক্ষেত্রে ব্যবহারে, এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের পরমাণু স্থাপনা পর্যবেক্ষণের সুযোগ দিতে হবে। এই প্রসঙ্গে সাবেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জন বোল্টন মনে করেন, ইউরেনিয়াম সমৃদ্ধ করতে না দিলে ইরান কোনো চুক্তিতেই সই করবে না। তাই দেশটির সঙ্গে কোনো পরমাণু চুক্তি করা প্রেসিডেন্টের উচিত হবে না। MSNBC-র সাথে সাক্ষাৎকারে তিনি বলেন, তেহরানের পরমাণু স্থাপনাগুলো ধ্বংস করে দেওয়া ছাড়া কোনো বিকল্প পথ দেখছেন না, যাতে করে পারমাণবিক সক্ষমতা অর্জনে ইরানকে ঠেকানো যায়। বোল্টনের মতে, দেশটির 17টি পরমাণু স্থাপনা আছে যা ইসরায়েলের সঙ্গে যৌথ হামলায় ধ্বংস করা সম্ভব। এতে মধ্যপ্রাচ্যে কোনো বিশৃঙ্খলা তৈরি হবে না বলেও আত্মবিশ্বাসী তিনি। অন্যান্য নিরাপত্তা বিশ্লেষকরাও বলছেন, দেশটির সঙ্গে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা নিয়ে কোনো ধরনের আলোচনা করার কোনো যুক্তি নেই। এতে ইরান সময়ক্ষেপণ করে নিজেদের গুছিয়ে নেওয়ার সময় পাবে। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্য সফরে গণতন্ত্রের প্রসার নিয়ে ট্রাম্পের কোনো অবস্থান দেখা যায়নি, বরং ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থ নিয়ে সচেষ্ট ছিলেন প্রেসিডেন্ট। MSNBC জানাচ্ছে, শুক্রবার তুর্কি যাওয়ার কথা বিবেচনা করছেন ট্রাম্প। সেখানে ইউক্রেন যুদ্ধ বন্ধে কিয়েভ মস্কোর সরাসরি আলোচনার কথা চলছে। দুটি দেশের প্রতিনিধিরা ইস্তানবুলে উপস্থিত হলেও তাদের মাঝে বৈঠক নিয়ে অচল অবস্থা বিরাজ করছে। রাশিয়া যুদ্ধ শেষ করতে চায় না, তাই তারা শান্তি আলোচনাকে গুরুত্ব দিচ্ছে না বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৃহস্পতিবার তুর্কির রাজধানী আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইস্তানবুলে পুতিনের নিম্ন স্তরের প্রতিনিধি দল পাঠানোই প্রমাণ করে মস্কো সত্যিকার আলোচনায় আগ্রহী না। সে কারণেই ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইস্তানবুলে পাঠানোর কথা জানান তিনি। এদিকে স্টেট সেক্রেটারি মার্কো রুবিও বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরাসরি আলোচনা ছাড়া ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রচেষ্টায় কোনো সাফল্য আসবে না। ইস্তানবুলের আলোচনা নিয়ে আমেরিকার খুব বেশি প্রত্যাশা নেই বলেও জানান তিনি। প্রেসিডেন্ট ট্রাম্পের আহ্বানে কোনো পূর্ব শর্ত ছাড়াই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তুর্কিয়েতে বৈঠক করতে সম্মত হন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেই বৈঠককে সামনে রেখে তুর্কির রাজধানী আঙ্কারায় পৌঁছান তিনি। তবে এই আলোচনায় অংশ নেওয়ার জন্য ক্রেমলিন প্রকাশিত মস্কোর প্রতিনিধি দলের তালিকায় পুতিনের নাম না থাকায় ক্ষোভ প্রকাশ করেন জেলেনস্কি। রাশিয়ার প্রতিনিধি দলের সম্পর্কে আমার কাছে আনুষ্ঠানিকভাবে কোনো বিস্তারিত তথ্য নেই, তবে আমরা যা দেখছি তাতে মনে হচ্ছে এটি লোক দেখানো
জানো, প্রেসিডেন্ট এরদোয়ানের সাথে আলোচনার পর আমরা আমাদের পরবর্তী পদক্ষেপ নিয়ে ভাববো। Ердоганом. Я думаю, у нас буде кілька годин. পরে আঙ্কারায় প্রেসিডেন্সিয়াল প্যালেসে তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করেন জেলেনস্কি। বৈঠকের পর রাশিয়ার সঙ্গে আলোচনার বিষয়ে নিজের সিদ্ধান্তের কথা জানান তিনি। Але з поваги до президента Трампа যদিও রাশিয়ার প্রতিনিধি দল খুবই নিম্ন স্তরের, তবে প্রেসিডেন্ট ট্রাম্প এবং প্রেসিডেন্ট এরদোয়ানের প্রতি সম্মান রেখে যুদ্ধ শেষ করার প্রচেষ্টার প্রথম পদক্ষেপ হিসেবে আমি আমাদের প্রতিনিধি দলকে ইস্তানবুল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি। তবে পুরো দল নয়, ইউক্রেনের সিকিউরিটি সার্ভিসের প্রধান এবং সেনাপ্রধান সেখানে থাকবেন না। প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন আমাদের প্রতিরক্ষা মন্ত্রী। деескалації перших кроків щодо রাশিয়া যুদ্ধবিরতির আলোচনায় আগ্রহ না দেখালে তাদের ওপর অন্যান্য দেশগুলোকে চাপ বাড়াতে আহ্বান জানান তিনি। очікуємо від американської і турецької сторони, які রাশিয়া মনে করে না যে যুদ্ধ শেষ করা দরকার, যার মানে হচ্ছে তাদের উপর যথেষ্ট রাজনৈতিক, অর্থনৈতিক ও অন্যান্য চাপ নেই। তাই যদি ইতিবাচক কোনো সিদ্ধান্ত না আসে, তাহলে তাদের উপর উপযুক্ত নিষেধাজ্ঞা আরোপের জন্য পশ্চিমা দেশগুলোর কাছে দাবি জানাই। відправляють в Стамбул, завтরা буде там. অন্যদিকে নেটোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অংশ নিতে তুর্কির অ্যান্টালিয়ায় অবস্থানরত স্টেট সেক্রেটারি মার্কো রুবিও বৃহস্পতিবার ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে তিনি জানান, রাশিয়া ইউক্রেনের এই বৈঠক নিয়ে উচ্চ প্রত্যাশা নেই আমেরিকার। We don't have high expectations of what will happen tomorrow. রুবিও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প এবং পুতিনের মধ্যে সরাসরি আলোচনাই ইউক্রেন যুদ্ধ বন্ধের একমাত্র উপায়। At this point, I think it's abundantly clear that the only way we're going to have a breakthrough here is between President Trump and President Putin. It's going to require that level of engagement. অবিলম্বে ইসরায়েলের সামরিক সহায়তা বন্ধের দাবি জানিয়েছেন কংগ্রেসম্যান রাশিদা তালিব। বৃহস্পতিবার ক্যাপিটল হিলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি যুদ্ধবিধ্বস্ত গাজায় দ্রুত মানবিক সহায়তা পাঠানোর জন্য কংগ্রেসের প্রতি আহ্বান জানান। এছাড়া গাজার রক্তক্ষয়ী সংঘর্ষকে মানবতা বিরোধী অপরাধ আখ্যা দিয়ে ইসরায়েলের প্রতি আমেরিকার অব্যাহত সমর্থনের নিন্দা জানান ব্যবসায়ী বেন কোহেন। গাজার রক্তক্ষয়ী সংঘর্ষের বিরুদ্ধে ক্যাপিটল হিলে সংবাদ সম্মেলন করেছেন কংগ্রেস ওম্যান রাশিদা তালিব এবং আইসক্রিম কোম্পানি বেন অ্যান্ড জেরির সহ প্রতিষ্ঠাতা বেন কোহেন। সংবাদ সম্মেলনে গাজায় ইসরায়েলের চলমান হামলা এবং ইসরায়েলের প্রতি আমেরিকার অব্যাহত সমর্থনের তীব্র নিন্দা জানান তারা। রাশিদা তালিব দাবি করেন, যুদ্ধের কারণে গাজায় মানবিক সংকট দেখা দিয়েছে। তিনি মন্তব্য করেন, গণতন্ত্রের আসল শক্তি জনগণের আন্দোলনে। দেশের মানুষের ট্যাক্সের অর্থ ব্যবহার করে ইসরায়েল গাজায় যে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে তা মানবাধিকার লঙ্ঘন বলে দাবি করেন রাশিদা। এই সময় ইসরায়েলের প্রতি আমেরিকার অব্যাহত সমর্থনের কঠোর সমালোচনা করেন আইসক্রিম কোম্পানির বেন অ্যান্ড জেরির সহ প্রতিষ্ঠাতা বেন কোহেন। তিনি অভিযোগ করে বলেন, কংগ্রেস এই যুদ্ধের অস্ত্র যোগান দিতে $1 বিলিয়ন বরাদ্দ দেয়, অথচ নিজ দেশের মানুষের চিকিৎসা সেবা কাটছাঁট করে। প্যালেস্টাইনের মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দেন কংগ্রেস ওমেন কোরেবুশ। প্যালেস্টাইনের মানুষের ওপর ব্যবহৃত অস্ত্রে আমেরিকার অর্থায়ন বন্ধের দাবি জানান তিনি। ভেটারানস ফর পিস এর সাবেক পরিচালক মাইক ফার্নার বলেন, যুদ্ধ মানে মানবতার ধ্বংসযজ্ঞ। এর এক জীবন্ত প্রমাণ গাজা যুদ্ধ। আর এই যুদ্ধে ইসরায়েলকে সহায়তা করা আমেরিকার জন্য লজ্জাজনক বলে মনে করেন তিনি। ক্যামেরার সামনে তাদের বার্তা ছিল একটাই, মানুষের জীবনকে অগ্রাধিকার দিন, রাজনীতিকে নয়। ক্যাপিটলের সামনে এই সংবাদ সম্মেলন শুধু একটি প্রতিবাদী ছিল না, বরং এটি ছিল গাজার নির্যাতিত মানুষের জন্য এক মানবিক গর্জন। প্রেস কনফারেন্সের পর বেন কোহেন অংশ নেন এক সেনেট হেলথ কমিটির শুনানিতে। সেখানে হেলথ সেক্রেটারি রবার্ট এফ কেনেডির বক্তব্যের প্রতিবাদ করায় বেন কোহেনকে গ্রেফতার করা হয়। অবরুদ্ধ গাজায় আরও তীব্র হয়েছে ইসরায়েলি বাহিনীর হামলা। বুধবার রাতে ভয়াবহ বোমা নিক্ষেপ ও বিমান হামলায় অন্তত 103 প্যালেস্টিনিয়ান নিহত হয়েছে বলে জানিয়েছে বিবিসি। বর্তমান হামলাগুলো বেশিরভাগই এখন বিভিন্ন শরণার্থী শিবির, স্কুল ও হাসপাতালগুলো লক্ষ্য করে চালানো হচ্ছে। এছাড়া বহু গাজাবাসী অনাহারে থাকার কারণেও মৃত্যুর কোলে ঢলে পড়ছে। এই অবস্থায় অবিলম্বে গাজায় ত্রাণ প্রবেশের অনুমতি দিতে আবারও আহ্বান জানিয়েছে জাতিসংঘ। অন্যদিকে ইসরায়েলকে গণহত্যাকারী উল্লেখ করে তাদের সাথে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
ইসরায়েলি বিমান হামলায় ১৩ বছরের কিশোরী রিম আল জানাতিদের বাড়িটি পুরোপুরি বিধ্বস্ত হয়ে যায়। রাতের আধারে চালানো হামলার সময় তাদের পরিবারটি ঘুমাচ্ছিল। তারা সবাই বাড়ির ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে। উদ্ধারের জন্য তারা চিৎকার করতে থাকে। পরে তাদের উদ্ধার করা হলেও তাদের বেশ কয়েকজন নিকট আত্মীয় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মারা যায়। আমার চাচার পুরো পরিবার শহীদ হয়েছে। আমার চাচাতো বোন মিন্না গতকাল রাতেই এখানে আমার সাথেই ঘুমিয়েছিল, কিন্তু হামলার পর সে আমাকে শেষবার বিদায় জানিয়েছে। ধ্বংসস্তূপের নিচ থেকে নিজের সমস্ত প্রিয়জনদের দেহাবশেষ বের হতে দেখলে কেমন লাগবে। বুধবার রাতে গাজার দক্ষিণাঞ্চল খান ইউনিসে চালানো হামলায় অর্ধশতাধিক মানুষ নিহত হয়েছে। এছাড়া গোটা গাজাতেই রাতভর ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া পুরো গাজা উপত্যকায় এখন বিভিন্ন আশ্রয় শিবিরগুলো ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। ২ মাসের বেশি সময় ধরে খাদ্য ও ত্রাণ সামগ্রী বন্ধ থাকার কারণে অবরুদ্ধ গাজার ২.১ মিলিয়ন মানুষ তীব্র অনাহারে ভুগছে। প্রায় ২৯০,০০০-এর বেশি শিশু এখন মৃত্যু ঝুঁকিতে। অনাহার ও অপুষ্টিতে ভুগে এরই মধ্যে অর্ধশত শিশু প্রাণহানি ঘটেছে। এই অবস্থায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আবারও ইসরায়েলকে গাজার প্রবেশদ্বার খুলে দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। এদিকে গাজার এই অমানবিক হামলার তীব্র সমালোচনা করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। বুধবার মাদ্রিদে পার্লামেন্টের প্রশ্নোত্তর পর্বে পেদ্রো সানচেজ ইসরায়েলকে গণহত্যাকারী রাষ্ট্র হিসেবে বর্ণনা করেন। তিনি জানান, স্পেন এরকম কোনো দেশের সাথে কোনো ব্যবসায়িক সম্পর্ক রাখবে না। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।